পুরুলিয়া মানে লাল মাটির দেশ ও সবুজ জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি নিষ্পাপ মানুষের দেশ, এটাই তো আমরা বুঝি। কিন্তু এসবের মধ্যেও আছে কত লুকানো সম্পদ, যেমন কাশীপুরের রাজবাড়ি, যা চীনা স্থপতি দ্বারা নির্মিত। আবার জলের নিচে কখনো অর্ধেক বা সম্পূর্ণ নিমজ্জিত মন্দির, যা পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও প্রাচীন। আবার হীরক রাজার দেশের মাস্টারমশাই অর্থাৎ সেই উদয়ন পণ্ডিতের লুকানোর আস্থানা ও গড় পঞ্চকোট। এছাড়াও আছে বরন্তি ড্যামে সূর্যাস্তের সময়। যাই হোক, সব থেকে বড় কথা, একদম লো বাজেটে অর্থাৎ খুব কম টাকায় কিভাবে আপনি এই শীতে পুরুলিয়ার গড় সার্কিটে ভ্রমণ করবেন তার বিবরণ থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি কোনো রকম প্রশ্ন থাকে অনায়াসে করতে পারেন, আমি সাধ্যমতো অ্যান্সার দেব, কথা দিচ্ছি। ছাতনা পার করে ব্যাকগ্রাউন্ডে শুশুনিয়া পাহাড় খুব আবছা দেখা যাচ্ছে। তো শুশুনিয়া পাহাড়কে ডান দিকে রেখে আমরা সোজা চলেছি আপাতত রঘুনাথপুরের উদ্দেশ্যে। আমরা গাড়িতে এসেছিলাম, আপনারা চাইলে নিজের গাড়িতে আসতেই পারেন। এছাড়াও বাসে বা ট্রেনে কিভাবে আসবেন সেই তথ্য আমি পরে দিচ্ছি। আপাতত ট্যুর প্ল্যানটা শুনুন। পুরুলিয়া ভ্রমণ আপনি মেনলি দুটো পার্টে ভাগ করতে পারেন, অথবা আপনি চাইলে যদি সময় থাকে সম্পূর্ণ পুরুলিয়া একসঙ্গে ভ্রমণ করতে পারেন। একটি পার্ট অযোধ্যা পাহাড়, যা অযোধ্যা সার্কিট নামে পরিচিত, ও অন্যটি গড় সার্কিট নামে পরিচিত। এই গড় সার্কিটের মধ্যে থাকবে কাশীপুর রাজবাড়ি, জয়চণ্ডী পাহাড়, তেলকুপি, গড় পঞ্চকোট, বরন্তি ড্যাম, পাঞ্চেত ড্যাম, মাইথন ইত্যাদি। এই সব স্থানগুলোই প্রায় রঘুনাথপুর সাব ডিভিশনের মধ্যে পড়ে, ব্যতিক্রম পাঞ্চেত ও মাইথন ড্যাম। দাঁড়িয়ে আছি ঠিক কাশীপুর রাজবাড়ির সামনে। আমরা যাবার পথে প্রথমে এসে উপস্থিত হয়েছিলাম এই কাশীপুর রাজবাড়িতে। রঘুনাথপুর থেকে এটি মাত্র 14 কিলোমিটার দূরে, সুতরাং বেশি রাস্তা আমাদের ঘুরতে হয়নি। এটি কাশীপুর বাজার থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত। যাই হোক, শতাধিক প্রাচীন এই বাড়ির প্রবেশপথে একটি যন্ত্রাংশ চলার মতো শব্দ পাই, যা মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়। ফলে আমরা অনুসন্ধান করে এটা পাই। দেখুন, গোয়ানোসাইটের গন্ধ, অর্থাৎ চামচিকা বা বাদুরের যে মল, তা থেকে যে গন্ধ ছাড়ে সেটাকে বলে গোয়ানোসাইট। সেই গন্ধে ভরা আর অসংখ্য বাদুর উড়ে বেড়াচ্ছে। এই দাদার ব্যবস্থাপনায় আমাদের বাড়ির ভিতরে প্রবেশের সৌভাগ্য হয়েছিল। আমি ভিতরের দৃশ্য সাধ্য মতো তুলে ধরছি, দেখুন কেমন লাগে। আর পঞ্চকোট রাজাদের 7টি রাজধানী ছিল, যার মধ্যে শেষ রাজধানী হলো এই কাশীপুর, যা পুরুলিয়াতে অবস্থিত। এখানে 7 জন রাজা রাজত্ব করেছিলেন, কিন্তু কাজকর্মের নিরিখে নীলমণি ও জ্যোতিপ্রসাদ সিংদেওর নাম উঠে আসে। 1916 সালে জ্যোতিপ্রসাদ সিংদেও এই রাজবাড়ি নির্মাণ করেন ও এটার নাম রেখেছিলেন গড় পঞ্চকোট প্যালেস। ভিতরে প্রবেশ করলে সামনে একটি বাঁধানো পরিত্যক্ত কুয়া পাবেন। এর বাম দিকে আছে রাজবাড়িটি ও তার সামনে বেশ অনেকটা খোলা স্থান। আর এরই সামনে আছে বাড়ির আরাধ্য দেবতা মদনমোহন, রঘুবীর ও শ্যামচাঁদ মন্দির। আর এর সামনের অংশটা ভক্তদের থাকার জায়গা। যাই হোক, এই প্রাচীন বাড়িটি দেখছেন, এটি তৈরি করার জন্য সুদূর চীন থেকে রাজমিস্ত্রি আনা হয় এবং টানা 12 বছর ধরে চলে এই বাড়ির নির্মাণ কাজ। এই বাড়ি নির্মাণ করতে ব্যয় হয় 32 লক্ষ টাকা। আর এই বাড়ির রাজদরবারে যে ঝাড় লণ্ঠনটি আছে সেটি বেলজিয়াম থেকে আনা হয়। শুধু তাই নয়, বাড়ির কাঁচের আয়নাও নাকি বেলজিয়াম থেকে আনা হয়। যাই হোক, বর্তমানে রাজমাতা এখানেই আছেন। উনি কিন্তু কোনোভাবে কথা বলতে রাজি নন। আমার পিছনে যেটি দেখছেন, এটি হচ্ছে রাজবাড়ির কুলদেবীর মন্দির। ভিতরে কুলদেবী অধিষ্ঠান করছেন এবং গেটে তালা, প্রবেশের কোনো অধিকার নেই।
কাশীপুর রাজবাড়ি তো দেখলেন, এর ইতিহাস না হয় অন্য ভিডিওতে বলবো। আমরা এবার চললাম 14 কিমি দূরে অবস্থিত রঘুনাথপুরে। কাশীপুর রাজবাড়িতে কাশীপুর মোড় এখানেই আছি। এখানে একটি দোকান থেকে এই শীতের প্রারম্ভে খেজুরের গুড় নেবার জন্য দাঁড়িয়েছি। ওখানে যে গুড়টা ইনি প্রোভাইড করলেন, অর্থাৎ যে গুড় ইনি দিচ্ছেন, খেয়ে দেখলাম যথেষ্ট ভালো লাগলো, মনে হলো অরিজিনাল। এটা ইনি 150 টাকা কেজি। আপনাদের সুবিধার্থে এই দাদার নাম আর ফোন নাম্বারটা আমি প্রোভাইড এখানে দিয়ে রাখছি। আমার নাম সঞ্জিত, 7318778875। যদি ইচ্ছা হয় এই টাইমে শীতের শুরুতে খেজুরের গুড় ওটা শুরু হয়ে গেছে, আপনারা নিতেই পারেন। জয়চণ্ডী পাহাড়কে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। রঘুনাথপুরে পৌঁছে আমাদের প্রথম কাজ হলো হোটেল বেছে নেওয়া। একদম রঘুনাথপুরে থানার অপোজিটে স্টেট ব্যাংকের পাশে রয়্যাল বেঙ্গল লজ। রুমের কোয়ালিটি ভালো না, যদি এখানে একান্তই থাকতে হয় অনলি অপশন যেগুলো এসি রুম আছে ওইগুলোই নেবেন। ভাড়া পড়বে মোটামুটি, এসি রুমগুলো যদি শীতকালে আসে নন এসি হিসাবে নেন তাহলে মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। অন্য হোটেল এখানে প্রচুর আছে। যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের, এটিও একটি ভালো অপশন হবে। এছাড়া এই রঘুনাথপুর এলাকায়, রঘুনাথপুর যে মেন সদর শহর, এখানে থানা কোর্টের সংলগ্ন এলাকায় প্রচুর হোটেল পেয়ে যাবেন। যখনই আসেন মোটামুটি 500, 700, 1000-এর মধ্যে অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন। এই রঘুনাথপুরের একটা আলাদা মজা হচ্ছে এটা একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখান থেকে আপনি যদি 16 কিলোমিটার যান তাহলে তেলকুপি পাবেন। এখান থেকে সামনে 2 কিলোমিটার গেলে আপনি পাবেন হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর এখান থেকে এদিকে 12-13 কিলোমিটার যান কি 15 কিলোমিটার হবে গেলে আপনি পাচ্ছেন বরন্তি গড় পঞ্চকোট। যদি আপনারা চান যে এই পুরুলিয়ার গড় সার্কিট এই পার্টটা যদি ভ্রমণ করতে চান এবং উইদিন বাজেট ট্যুর, কম বাজেটে করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা বরন্তি বা ওইদিকে না থেকে থাকার জন্য রঘুনাথপুর স্টে করুন। রঘুনাথপুর অর্থাৎ যেখানে আপনার জয়চণ্ডী পাহাড় আছে একদম ওইখানে। রঘুনাথপুরে থাকলে কত কম টাকায় এই ট্যুরটি কমপ্লিট হবে তা আমি শেষে খরচা বলার সময় বলছি। এখন খাবার হোটেল নিয়ে বলি। রঘুনাথপুরে বাস স্ট্যান্ডের আগে এই সাবিত্রী হিন্দু হোটেল, এখানে সব রকমের খাবার পাবেন আর খাবারের কোয়ালিটি খুব ভালো, রেটও খুব কম। যেমন এখানে ভালো কোয়ালিটির 2টি সবজি সহ ও ডাল সহ মাছ ভাত এর রেট হচ্ছে 70 টাকা। যত ইচ্ছা ভাত নিতে পারেন, কোনো এক্সট্রা টাকা ছাড়া। সত্যিই ভালো। আমরা লাঞ্চ করে বিকালে বিশ্রাম নিয়ে বিকালে বেরিয়ে পড়ি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আপনারা জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য টোটো ভাড়া করে নিতে পারেন। আসুন আমার সঙ্গে, আপনাদের নিয়ে যাই হীরক রাজার দেশে। দড়ি ধরে টান মারবেন না হীরকের রাজাকে ভগবান বলবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত। যাই হোক, যতবার এখানে আসি সিনেমাটির কথা মনে পড়ে। শুধু ভাবি সেই সময়ে তৈরি একটি সিনেমা যা আজও কতটা বাস্তব। ওর ওপারে হীরক রাজ্য, হীরক রাজার থেকে অত্যাচারী রাজা আর নেই। বাইরের লোককে সে আসল কথা জানতে দেয় না। এখানে একদম উপরে আপনি পাবেন দেবী জয়চণ্ডীর মন্দির ও একটি হনুমান মন্দির। তো এখানে যাওয়ার জন্য যে সিঁড়িগুলো দেখছেন, এরও আপনাকে প্রায় 500টি সিঁড়ি পার করে ওপরে উঠতে হবে। এগুলো একটু উঁচু, তবে সব এরকম নয়, কি বেশ কিছু নিচু সিঁড়িও আছে, অসুবিধা নেই। বয়স্ক মানুষদের বলবো আপনারা একটু আস্তে আস্তে সময় নিয়ে উঠুন, তাহলে উঠতে পারবেন। আর যদি প্রকৃতির হাঁটুর সমস্যা থাকে তাহলে না ওঠাই ভালো। পাহাড়ের উপর থেকে নিচের অংশটা দেখার পর এই যে পাহাড়ে চড়ার ক্লান্তি একটুও থাকবে না। আরেকটি কথা, এই পাহাড়ের উপরে ওঠার সময় অবশ্যই একটি জলের বোতল সঙ্গে রাখবেন, খুব উপকার পাবেন।
জয়চণ্ডী পাহাড়ের সামনে আপনারা এর খোলা স্পেস পাবেন, বিস্তীর্ণ এলাকা খোলা আছে, খোলা এলাকা। এখানে নির্দ্বিধায় আপনাদের গাড়ি পার্কিং করতে পারেন, সেটা নিজেদের গাড়ি হোক বা আপনারা রঘুনাথপুর থেকে যেখান থেকে ভাড়া আনেন সে গাড়িটা। আর এই যে এদিকে জয়চণ্ডী পাহাড়। আরেকটি কথা বলে রাখি, এখানে ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত খুব সুন্দর এবং দারুণ বড় একটি মেলা বসে। তো ওই টাইমে আসতে পারেন, যদি আসেন আপনারা তাহলে এই মেলাটিও এর সাথে সাথে উপভোগ করতে পারবেন। পাহাড়ে ওঠার যে মেন গেট, জয়চণ্ডী পাহাড়ে মেন গেটের সামনে এর বেশ কিছু চায়ের স্টল বা বিভিন্ন খাবারের স্টল পাবেন। সুপ্রভাত। দ্বিতীয় দিনের সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি বান্দা দেউল, তেলকুপি, গড়পঞ্চকোট ও বরন্তি দেখার জন্য। যখন আপনারা তেলকুপি আসবেন, রঘুনাথপুরের যে থানার সামনে যে চারমাথা আছে, ওই চারমাথা থেকে আপনারা চেলিয়ামার দিকে আসবেন, অর্থাৎ থানার যা ঠিক অপোজিট সাইডে যে বাঁদিকে রাস্তাটি বেঁকে গেছে ওই রাস্তাটা চেলিয়ামা যাচ্ছে, ওই দিকে আসুন। ওখান থেকে তেলকুপি অর্থাৎ বান্দা দেউল হয়ে আপনারা তেলকুপি ঢুকবেন। টোটাল দূরত্ব হবে 16 কিলোমিটার। আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি, যদি আপনারা তেলকুপি আসেন তাহলে এই দিকে আসার যে রাস্তা, তার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে ছুঁয়ে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। দাঁড়িয়ে আছে বান্দা দেউলে। এই অযোধ্যার গড় সার্কিট যখন ট্যুর করছেন তখন ভ্রমণে বা সাইড সিইংয়ে অবশ্যই অ্যাড করুন বান্দা দেউল। অতি প্রাচীন মন্দির এটি। এটি পুরীর জগন্নাথ মন্দির তার থেকেও প্রাচীন মন্দির। জৈনদের দ্বারা এটি নির্মাণ হয়েছিল। আর ইতিহাসে আমি যাচ্ছি না। এটা জাস্ট তেলকুপি, যে তেলকুপি নৌকো ভ্রমণ হয় ওই তেলকুপির একটু আগে পড়ে, তো তেলকুপি যাওয়ার পথেই পড়বে, সুতরাং এটাকেও মাস্ট ভিজিট হিসাবে অ্যাড করে নিন। তেলকুপি নৌকো ভ্রমণ স্পট গুগল ম্যাপে মার্ক করা আছে, লোকেশন সার্চ করে আসতেই পারেন। আর আপাতত আমরা এখন চেপে বসেছি নৌকায়। এবার আমি আপনাদের পুরো লোকেশনটা থেকে শুরু করে সমস্ত কিছু তুলে ধরবো। তেলকুপি অ্যাকচুয়ালি এটা দামোদরের জল। আগে এটা পুরো গ্রাম ছিল, সেই সময় আগে বাড়ি ঘর সবই ছিল। হ্যাঁ, সব গ্রাম, এটা পুরো গ্রাম ছিল, জনপদ ছিল এখানে। কিন্তু যখন থেকে পাঞ্চেত ড্যামটি শুরু হয়, তারপরে পাঞ্চেত ড্যাম তৈরি হওয়ার পরে দামোদরের জল এদিকে উঠে আসে, ফলে সেই গ্রাম চলে যায় জলের তলায় এবং এই জায়গাটা বর্তমানে পরিত্যক্ত হয়ে এরকম জলের তলায় চলে যায়। তো কিন্তু পরিত্যক্ত হয়ে বাড়িগুলি আর নেই, পুরনো দেউলগুলি এখনো রয়ে গেছে, সেগুলি আমরা দেখতে চলেছি। এখানে মোট একদম প্রাচীনকালে মোট অনেক মন্দির ছিল, 16টি প্রায় ছিল। এখন বর্তমানে অবশিষ্ট আছে 4টি, তার মধ্যে 3টে আমি ঘুরে দেখাবো, একটি আছে জলের তলায়, এখনো জলের তলায় আছে একটি। বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে, যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। হাতে টানা নৌকা, আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের সবটা, বেশ দারুণ লাগবে। পুরুলিয়া যখন আসবেন এই গড় সার্কিট ভ্রমণের জন্য, তখন অবশ্যই আপনার মাস্ট ভিজিট স্থান হিসাবে উঠে আসুক তেলকুপি। এই দেউলটিকে আপনারা ভালো করে দেখতে পাবেন। কিছু বছর আগে একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল, যেটি হচ্ছে চরিত্রহীন। তো এর একটি পার্টে, পার্ট 3তে সম্ভবত আছে স্বস্তিকা মুখোপাধ্যায় সঙ্গে সৌরভ দাস। এই স্বস্তিকা মুখোপাধ্যায়, সৌরভ দাস এই দেউলটির ওই ঠিক অপোজিট পারে, যেটাকে এখন যাওয়া যাচ্ছে না, গাছগুলো হয়ে গেছে, জলটা একটু নেমে গেছে বলে, অপোজিট পারে থাম আছে মানে মন্দিরের উপরে। ওই থামের উপরে একটা দেউল দেখালাম, এরপর এই দেউল হয়ে ঘুরে আবার ওই দেউলটা যাবো, তখন ওই দেউলটা ঘুরে দেখাবো।
এটি একটি দেউল। প্রথমে একটি দেউল দেখে এলাম, তারপরে এটি দ্বিতীয় দেউল। এটা দেখে আরেকটি দেউল আছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। ওই দূরে ওখানে জলের তলায়, বুঝতে পারছেন না ক্যামেরা, জাস্ট উপরে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, আর কিছু না। এখানে দিগন্তরেখা জলে মেশে, এরূপ বিস্তৃত এলাকা জলে পূর্ণ, আর জলের উপর প্রাচীন জীর্ণ মন্দিরগুলি আছে। আবার কোথাও অর্ধনিমজ্জিত বৃক্ষ, যা দেখতে অপূর্ব লাগে। তাই তো এখানে আসতে বলছি। আর এখানে আসার জন্য, নৌকা ভ্রমণের জন্য খরচ ও কন্ট্যাক্ট পার্সন সমস্ত তথ্য দিচ্ছি, যখন আসবেন যোগাযোগ করে নেবেন। এই তেলকুপি ভ্রমণের সময় এই দাদা এনারা ঘোরার নৌকা করে, এই নৌকা করে ঘোরার সময় যদি আপনারা 3টে মন্দির ঘোরেন তাহলে সময় লাগবে 3 ঘন্টা। 3টে মন্দির 3 ঘন্টা সময় লাগবে, টাকা নেবেন এরা 3000। আর যদি মানে আপনারা যদি 2টো মন্দির ঘোরেন সবাই মিলে একসঙ্গে নৌকায়, একটা নৌকায় কজন ধরবে? এখানে একটা নৌকা 8 জন। 8 জন। 2টো মন্দির ঘুরলে আপনার নেবে হচ্ছে 1200 টাকা। এটা হলো বর্তমানের রেট। আরেকটি সাবধান বাণী করতে চাই আপনাদের জন্য, যখন আপনারা তেলকুপি আসবেন, এই নৌকা ভ্রমণ করবেন, যাওয়ার আগে, নৌকা ওঠার আগে অবশ্যই রেটটা কথা বলে নেবেন একবার। আমি যা বললাম ঠিক আছে, এরপরেও বার্গেনিং করবেন। আমরা তেলকুপি হয়ে এখন চলেছি গড় পঞ্চকোটের পথে। তেলকুপি থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 32 কিলোমিটার মতো। ওখানে আজকে লাঞ্চ করে নেবো, মানে প্রচুর দোকান আছে, আমরা লাঞ্চ করব। গড় পঞ্চকোট যাওয়ার পথে এখানে একটি পাওয়ার প্ল্যান্ট পেলাম। এই পাওয়ার প্ল্যান্টের সামনে আছি, তো পাওয়ার প্ল্যান্টটা তুলে ধরছি। দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোটে। গড় মানে বোঝাচ্ছে এলাকা, পঞ্চ মানে হচ্ছে 5, কোট মানে হচ্ছে দুর্গ, অর্থাৎ এই সব নিয়ে গড় পঞ্চকোট। 5টা রাজবংশের মধ্যে এটি একটি। এটি মূলত কেউ মনে করে তিলকম্পা অর্থাৎ তেলকুপি যে আছে, তেলকুপি রাজবংশের একটি অংশ ছিল এটি। আর এই গড় পঞ্চকোটে এখন ভগ্নাবশেষ অংশ দেখতে পাওয়া যায়, আর কিছু অবশিষ্ট নেই। কল্যাণেশ্বরী মন্দিরেরও ভগ্নাবশেষ আছে, আমি তুলে ধরছি। আর এই হলো পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটি, যেটি টেরাকোটার কাজগুলি নষ্ট হয়ে গিয়েছে। এর পিছনে যেটি দেখছেন এটি গড় পঞ্চকোটের অবশিষ্ট মন্দির। এটি অবশ্যই রাধাকৃষ্ণ মন্দির। উপরে 5টি চূড়া আছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটিতে প্রতিষ্ঠিত এই গড় পঞ্চকোট রাজবাড়ি। আর ধ্বংসাবশেষ কিছুটা এখনো আছে, যা বর্গী আক্রমণে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফরেস্টের গেস্ট হাউস অর্থাৎ চারুলতা রিসর্টটি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের। এখান থেকে জাস্ট এই রিসর্টটার পিছনে, এই যে পিছনটা এসে যে দূরে রাস্তা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে আপনারা এই পাঞ্চেত পাহাড়ে ট্রেক করে উঠতে পারেন, ওটা রাস্তা আছে। গড় পঞ্চকোট হয়ে আমরা এবার চলেছি বড়ন্তির পথে। এই গড় পঞ্চকোট থেকে বড়ন্তি 13 কিলোমিটার দূরে। বড়ন্তিতে আমরা সূর্যাস্ত দেখব। বড়ন্তি লেকের সামনে দাঁড়িয়ে আছি, সূর্য, আকাশ মেঘলা, প্রায় অস্ত চলে, ভালো ক্লিয়ার ভিউ পাচ্ছি না, আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, জন্য দুঃখিত। ভালো ভিউটা তো এখানে মজা এটাই, এই যে মুরুডি পাহাড়, এর ছায়া জলের উপর পড়েছে বড়ন্তি লেকে, এটাই দারুণ লাগছে। আর এখানে যাবতীয় যা রিসর্টগুলো আছে প্রচুর পরিমাণে, রাজ্যে গেলে রিসর্টটা ঢুকতে হবে, তাহলে সব রিসর্টগুলো আছে। আমি ওখানটা যাবো সন্ধ্যার পরে, গিয়ে আপনাদের দেখাবো। আপাতত এখানে কাজ হচ্ছে এই লেকের চারপাশে। এই রাস্তায় কিছু অস্থায়ী স্টলও আছে, এখানে ঘুরে দেখা, বসে থাকা, সময় কাটাতে এখানে দারুণ লাগবে। তো আমাদের গন্তব্যের লাস্ট ডেস্টিনেশন। এই স্থানগুলি ছাড়াও এখানে আছে পাঞ্চেত ড্যাম ও মাইথন ড্যাম। হাতে যদি একটি দিন থাকে তাহলে ঘুরে দেখতে পারেন। আর আমাদের খরচা হয়েছিল কত সেটা বলি। আমরা টোটাল 4 জন ছিলাম। টোটাল খরচা হয়েছিল ওই 6800 টাকা, অর্থাৎ মাথাপিছু প্রায় 1700 টাকা।
কিভাবে আসবেন বলি। এখানে নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে আদ্রা জাংশন। হাওড়া থেকে আপনারা রূপসী বাংলা থেকে শুরু করে কিছু ট্রেন পেয়ে যাবেন আদ্রা আসার জন্য, অথবা যদি বাসে আসতে চান ধর্মতলা থেকে সরাসরি রঘুনাথপুরের বাস আছে, যেটাতেও আপনারা আসতে পারেন। আর এখানে ঘোরার জন্য রঘুনাথপুর থেকেই গাড়ি ভাড়া পেয়ে যাবেন। 8 সিটের গাড়ি ভাড়া নেবে 3000 টাকা। এই সমস্ত স্থানগুলি আপনাকে ঘুরিয়ে দেখাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।